Assalamualaikum everyone. Welcome to the virtual class of Ideal College. I hope you are all well by the grace of Almighty Allah. আমি মহসিনা হোসেন, তোমাদের ইংলিশ লেকচারার। তোমাদের অলরেডি আমার সাথে অনেকগুলো ক্লাস করা হয়েছে এবং আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছিলাম। অ্যাপ্লিকেশন রিলেটেড তোমাদের কিছু কোশ্চেন আমি দেখেছি যেগুলো আমি কিনা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করিনি, এবং এ কারণেই আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা সেগুলো করবে এবং নেক্সট ক্লাসে ফার্স্টেই আমি সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নেব। তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে অ্যাপ্লিকেশন লিখতে হয় কোন পেজ থেকে। দেখো, তোমাদের জন্য আমি খাতা রেখেছি একটা, যে তোমরা যেন বুঝতে পারো। এখন অ্যাপ্লিকেশন আমরা এক পেজেও লিখতে পারি, দুই পেজেও লিখতে পারি। মেইনলি অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এক পেজে। যখন তুমি এটা অফিসিয়াল পর্যায়ে লিখবে অবশ্যই সেটা টাইপড হবে, তাই না? তোমরা সেটা প্রিন্ট করে তারপর অ্যাপ্লিকেশনটা দিবে অথবা সফট কপি দিবে, সেক্ষেত্রে কিন্তু পেজ উল্টানোর কোনো কথা আসছে না। কিন্তু এক্সামের হলে অথবা তুমি যখন টিচারের বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখো, প্রিন্সিপাল বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখো, তখন তোমাদের পেপারটা ইউজ জানতে হবে। আর যেহেতু তোমরা অ্যাপ্লিকেশন লিখছো তখনও সিঙ্গেল একটা পেজে লিখো, A4 সাইজের পেপারে লিখো অথবা যেভাবেই লিখো না কেন সেটা একটা পেজেই লিখছো, সেটার ক্ষেত্রেও কিন্তু আসে না। মেইন উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এক্সামে কিভাবে লিখবে। তোমাদের এক্সামের ক্ষেত্রে তোমরা এরকম খাতা ইউজ করো, তাই না? সেক্ষেত্রে লেফট সাইড থেকে তুমি লেখা শুরু করবে। হ্যাঁ, লেফট সাইড থেকে লেখা শুরু করবে, এখান থেকে লেখা শেষ হয়ে রাইট পেজে আসবে। দেখা যাচ্ছে যে মিস এক পেজে লিখলেও তো হয় অ্যাপ্লিকেশন, আমরা অলওয়েজ এক পেজেই লিখে আসি। ইটস অল রাইট, এটা একেবারেই ঠিক, কোনো সমস্যা নেই তুমি যদি এক পেজে লিখতে পারো। কিন্তু তবুও চেষ্টা করবে লেফট সাইডের পেজটাতেই লেখার জন্য, রাইট সাইডের পেজে না। অ্যাপ্লিকেশনের নিয়মই হচ্ছে লেফট থেকে স্টার্ট করা। আর লেফট পেজে তুমি শুরু করার পর যদি দেখা যাচ্ছে যে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখো, একটা অ্যাপ্লিকেশনের অনেকগুলো অংশ আছে, বডি পার্টটা যদি একটু বেশি বড় হয়ে যায় তোমার লেখাটা কনজাস্টেড হয়ে যাবে। লাস্টে দিয়ে দেখা যাবে যে হ্যাঁ একেবারেই নিচের লাইনে তুমি লিখতে 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 শেষ হয়ে যাচ্ছে, তোমার খাতা শেষ, তোমার লেখা ওই জন্য ছোট ছোট হয়ে যাচ্ছে, একদম ঘিজিবিজি হয়ে যায়, অথবা বেশি কনজাস্টেড হয়ে যাচ্ছে, যখন লেখাটা পড়তে একটু বেশি কষ্ট হয়। তো এই জন্য তোমার এরকম কোনো দরকার নেই, তুমি একটা অ্যাপ্লিকেশন লেখা স্টার্ট করো লেফট পেজ থেকে, রাইট পেজে প্রয়োজন হলে মে আই দেয়ার ফরের অংশটুকু চলে যাবে, আর তোমার ইউর অবিডিয়েন্টলি কথাটার যে প্যারাগ্রাফটা আছে সেটা চলে যাচ্ছে, তোমার লাস্ট ফিনিশিংটা, কোনো সমস্যা নেই। লেখাটা যেন সুন্দর হয়, নিট অ্যান্ড ক্লিন যদি তোমার লেখা থাকে অবশ্যই সেটাতে তুমি বেশি মার্ক পাবে, তাই না? তো এটা একটা কোশ্চেন ছিল। আর একটা জিনিস যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলিনি, তোমাদের যে স্টার্টিংয়ে তোমরা লিখছো স্যার, তারপর তুমি স্টার্ট করো যে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। তো এই যে স্যার কথাটা, এইটা নিয়েও অনেকে কোশ্চেন করেছো যে ম্যাডাম লিখবো না স্যার লিখবো। তো এই জিনিসটা মেনলি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলো অথবা অফিসিয়াল জব বলো, যে কিনা প্রতিষ্ঠান প্রধান হবে অথবা তোমার সিনিয়র হবে, অলওয়েজই কিন্তু সে মহিলা হোক অথবা পুরুষ হোক তাকে কিন্তু স্যার বলে সম্বোধন করা হয়। যেহেতু তোমাদের যারা স্যার তাদের ওয়াইফদেরকেও তোমরা ম্যাডাম ডাকবে, অথবা যারা ম্যাডাম যারা টিচার তাদেরকেও তোমরা ম্যাম ডাকছো, ম্যাডাম ডাকছো। তো সেক্ষেত্রে দুইটার ভেতর ডিফারেন্সটা বোঝানোর জন্যই যেহেতু প্রতিষ্ঠানে যে কাজ করছে তাকে আমরা স্যার বলি। তো এটাতে কোনো সমস্যা নেই, যদি তোমার কলেজের প্রিন্সিপাল মহিলাও হয় সেটাতেও তোমার স্যার লেখা অ্যালাউড। বোঝা গিয়েছে? আর ওরকম কোনো কোশ্চেন আমি দেখিনি যে তোমরা করেছো। হ্যাঁ, অবশ্যই এগুলো তোমার বাচ্চাকালের পড়াশোনা, কিন্তু যখন তুমি জিনিসটা শিখবে তখন সেটা পারফেক্টলি লেখাটাই হচ্ছে আসল। তোমরা লিখে এসেছো ক্লাস 4-5 থেকেই, আমি যেটা এর আগের ক্লাসেও বলেছি, ক্লাস 5-6 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু লেখাই ছিল যে হ্যাঁ এটা টপিক হিসেবে সিলেক্টেড হয়ে গিয়েছে, তখন থেকে তোমরা লিখছো অ্যাপ্লিকেশনটা। কিন্তু কিছু কিছু ভুল ভ্রান্তি আমরা এগুলো তোমাদের অ্যালাউ করি যে হ্যাঁ এটা ভুল হতেই পারে। যেহেতু এখন তুমি একটু অ্যাডভান্স লেভেল উঠেছো, তুমি হায়ার সেকেন্ডারি স্কুলে আছো, সো লেখার কোয়ালিটিটাও সেরকম হতে হবে, এই জন্যই তোমাদেরকে রুলসগুলো দেখিয়ে দেওয়া। তবুও দেখা যায় যে কিছু না কিছু ভুল থাকেই। আর আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে কিছু স্পেলিংয়ের কথা বলেছিলাম, কি কলেজ, প্রিন্সিপাল, দেয়ারফর, ম্যাম, এসব স্পেলিংগুলো
অনেকেই তোমরা পারো, আমি বলেছিও, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে আমরা আনকনশিয়াসলি ভুলটা লিখে ফেলি। তো এই কাজটা যেন আমরা না করি, এজন্যই আমরা প্র্যাকটিস করেছিলাম। আই হোপ সেগুলোতে তোমার ভুল হবে না। এখন আজকে তোমাদের জন্য নিউ একটা টপিক আমি স্টার্ট করব। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বোর্ডে আমি সেগুলো লিখে রেখেছি। ফার্স্টে কি আমাদের টপিকটা, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এই জিনিসটা তোমাদের ইন্টারে নতুন একটা টপিক, যেটা কিনা তোমরা এসএসসিতে পেয়ে আসোনি। এতদিন আমরা যত কিছু শিখেছি তোমাদের বলা হয়েছিল, যে বলেছিলে তোমরাই যে হ্যাঁ এগুলো তো স্কুলে আমরা করে এসেছি, কিন্তু এটা তোমরা করে আসোনি। আর ইংলিশ সাবজেক্টে এরকম, তুমি ল্যাঙ্গুয়েজ রিলেটেড যেই সাবজেক্টই শিখো না কেন, সেখানে তোমার ক্লাস 1 থেকে যে জিনিসগুলো শেখানো হয়, তুমি যখন সেটা ইন্টার লেভেল পর্যন্ত যাচ্ছ অথবা হায়ার এডুকেশনের ক্ষেত্রে যাচ্ছ, তখনও সেমই থাকবে, সেটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। ম্যাথ, ফিজিক্স এগুলো তোমরা ধাপে ধাপে শিখো। একটা তুমি ম্যাথ স্টার্ট করো নাম্বার কাউন্ট করা থেকে, দেন প্লাস মাইনাসের ম্যাথ, এরপর তুমি গিয়ে দেখা যাচ্ছে যে অ্যালজেব্রা, জিওমেট্রি দেখো। বাট এখানে কিন্তু তা না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তুমি শুরুই করবে একই যে জিনিস থেকে, সেই জিনিসটাই আরও ভালো মতো ডিপলি তুমি শিখবে। ইনফ্যাক্ট অনার্সেও যখন তুমি উঠবে, যদি ইংলিশ নিয়ে কেউ পড়াশোনা করো, তোমাদের ফার্স্টেই শেখানো হবে লেটার, ফোনেটিক্স অথবা ফোনোলজিতে তোমরা এবিসিডি আবার শিখবে, এবং সেগুলো কিভাবে শেখা যায়, কিভাবে সেগুলোর উচ্চারণ হয়, সেই জিনিসগুলো নিয়েও তোমার কোর্স থাকবে। তো এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই। এখন আসলে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস আমরা যাই। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস, অর্থাৎ শব্দ এবং ফ্রেজের স্পেশাল ব্যবহার, বিশেষ ব্যবহার, বিশেষ ক্ষেত্রে আমরা কি কি ধরনের ওয়ার্ডগুলো ইউজ করি, সেই জিনিসটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস। এখন তোমাদের এই জিনিসটি যেহেতু তোমরা এর আগে দেখে আসোনি, ফার্স্টে আমি আলোচনা করে নিই কীভাবে তোমরা এক্সামে এই স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসটি পাবে। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস তোমাদের কোশ্চেনের নাম্বার 3-তে আসে। ফার্স্ট ওয়ান ইজ আর্টিকেল, সেকেন্ড ওয়ান ইজ প্রিপোজিশন অ্যান্ড থার্ড ওয়ান ইজ স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস কিন্তু তোমার আর্টিকেল এবং প্রিপোজিশনের মতো ইজি একটা টপিক। এটা আহামরি কোনো ভয় পাওয়ার কোনো কিছুই নেই অথবা কঠিন কিছুই না, বরং এটা আরও বেশি সহজ। রিজনটা কি, তোমাদের এখানে 10টা সেন্টেন্স দেয়া থাকবে, 10টা সেন্টেন্সের জন্য ক্লু আকারে কিছু স্পেশাল ইউজ অফ ওয়ার্ড দেয়া থাকবে। আমি এখানে কিছু স্পেশাল ইউজ অফ ওয়ার্ড লিখে রেখেছি। এই ধরনের ওয়ার্ডগুলো ওপরে বক্স আকারে তোমাদের দেয়া থাকবে 12টা অথবা 14টা। সেখান থেকে তোমাদের 10টা বক্সে বসাতে হবে, যে যখন তোমরা আনসার করবে সেন্টেন্সগুলোতে এই ওয়ার্ডগুলো ইউজ করবে। এখন প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে দেয়া থাকবে। তোমাদের লেখার ক্ষেত্রে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের অনেকেই দেখা যায় যে প্যাসেজ তুলে লিখো অথবা টেক্সট যেটা আছে, সেন্টেন্সগুলো যেটা আছে সেটা তুলে লিখো। এটার কোনো প্রয়োজন নেই। তুমি নাম্বারিং করবে ABCDEF, যেটা করো, নাম্বারিংয়ের পর তুমি জাস্ট আনসারটা লিখে দিবে, দ্যাটস অল। এটুকুই হচ্ছে তোমাদের এক্সামের জন্য। এখন কিভাবে সেটা পাচ্ছ, কি কি জিনিস পাচ্ছ, সেটা নিয়ে আলোচনা করি। তার আগেই চলো দেখে নিই ফ্রেজটা কি। ফ্রেজও আমরা জানি কি, আমরা ফ্রেজ, ক্লজ এই দুইটা জিনিসে একটুখানি ভুল করি, অথবা একটা ফ্রেজ, সেন্টেন্স এই দুটোর সাথে আমরা মিলিয়ে ফেলতে পারি। তো এই জিনিসটা কি, যে ম্যাডাম আমরা তো ওয়ার্ড সম্পর্কে জানি, ইট, উই, এম, ইজ, আর, অথবা ফুটবল, বল, ক্যাট, এগুলো যে কোনো কিছুই তুমি বলো না কেন সবই তো ওয়ার্ড, যে এটা সম্পর্কে আমাদের ধারণা আছে। ফ্রেজটা কি জানো, একটুখানি কনফিউশন আছে। এখন ফ্রেজকে আমি এখানে কি বলেছি দেখো, আমি জাস্ট ইজি একটা ডেফিনেশন দিয়েছি, যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে এ গ্রুপ অফ ওয়ার্ডস ফাংশনিং অ্যাজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। যে একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, একটা ফ্রেজের বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানেই দেয়া আছে, যে সেটা কি আ গ্রুপ অফ ওয়ার্ডস। এটা একটা গ্রুপ আকারে থাকবে, কিছু ওয়ার্ড একসাথে থাকবে, এবং সেটা কি হবে যে এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ আকারে তোমার মিনিংটা দিবে, অর্থাৎ সেটা তুমি কি বলছো এটা একটা পার্টস স্পিচকে মিন করবে। আবার আরেকটা ফ্রেজের ডেফিনেশন তোমরা বইয়েও পেতে পারো, সেটা হচ্ছে যে এ ফ্রেজ ডাজন্ট হ্যাভ এনি কি ফাইনিট ভার্ব। একটা ফ্রেজে কখনো একটি ফাইনিট ভার্ব থাকে না, এটার কোনো নির্দিষ্ট সাবজেক্ট ফাইনিট ভার্ব থাকবে না। ফর এক্সাম্পল তোমাকে আমি একটা সেন্টেন্স লিখে দেখাই।
saw দেখো এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, আই স হিম প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড, অর্থাৎ আমি তাকে মাঠে ফুটবল খেলতে দেখেছি। এখানে ফ্রেজ কোনটা? একটা সেন্টেন্সের কথা আমরা যখন বলি অটোমেটিক্যালি সেটা আমাদের উচ্চারণটা চলে আসে, সেটা আমরা বলে ফেলতে পারি, কিন্তু গ্রামাটিক্যাল জিনিসগুলো আমাদের খেয়াল করার সেরকম প্রয়োজন হয় না। এখানে আই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করছি, কিন্তু এই যে পরের একটা অংশ আছে সেই জিনিসটা কি? এটাই একটা ফ্রেজ। দেখো এখানে কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড আছে, তাই না? প্লেইং একটা ওয়ার্ড, ফুটবল একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, গ্রাউন্ড একটা ওয়ার্ড, তাই না? আমি বিশাল বড় একটা ফ্রেজ লিখেছি, সেটাকে তুমি যদি ছোটও করতে যাও, আমি এটুকুও বাদ দিয়ে দিলাম, যাও আই স হিম প্লেইং ফুটবল, তো এটুকুও কিন্তু একটা অংশ না? যে দুইটা ওয়ার্ডস মিলেই তো তোমার একটা ফ্রেজ হচ্ছে, গ্রুপ অফ ওয়ার্ড, সেটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, আবার একটা ওয়ার্ডও একটা ফ্রেজ হতে পারে, কিন্তু তাদের নির্দিষ্ট একটা মিনিং থাকবে। অলওয়েজ একটা ফ্রেজ নির্দিষ্ট একটা মিনিং দেয়, স্পেসিফিক মিনিং থাকে। এখন বলতে পারো যে ম্যাডাম আপনি তো বলেছেন যে ভার্ব থাকে না, এখানে আমি কি লিখেছি? প্লেইং। যদি এটা ভার্ব না হয় তাহলে এটা কি? আমি কথাটা আবার বলছি, আমি তোমাদেরকে ফার্স্টে বলে নিয়েছি ফাইনিট ভার্ব থাকে না। ফাইনিট ভার্বটা এখন কি, এটা আবার একটু আলোচনা করে নেই। এক কথায় বলতে পারো যে কিনা যেই ভার্বটা দিয়ে তুমি কোনো টেন্সের মিনিং পাও না, অর্থাৎ কোন টেন্স সেটা তুমি বুঝতে পারো না। এখন বলতে পারো ম্যাডাম এখানে তো স আছে, স দিয়ে আমি বুঝছি এটা পাস্ট, তাহলে প্লেইংও এখানে পাস্ট। বাট প্লেইং যদি তুমি বলো এই অংশটুকু না দেখো, প্লেইংয়ের আগে আমি কি এম ইজ আর কথাটা লিখেছি যেটা প্রেজেন্ট টেন্স? নো, তখন তুমি বলতে পারতে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি আমি ওয়াজ ওয়ার লিখতাম তখন তুমি এটা বলতে পারতে যে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, দেন এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অথবা শ্যাল বি উইল বির পরে যদি থাকতো প্লেইং তাহলে সেটা হতো ফিউচার কন্টিনিউয়াস, অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলো করা যেত। বাট সেটার সাথে অবশ্যই কিছু একটা থাকতে হবে। ডিরেক্ট প্লেইং আমি যখন লিখব সেটা কখনোই একটা ফাইনিট ভার্ব না, কারণ সেটা টেন্স বোঝাতে পারছে না। আর তুমি যদি এই অংশটুকু না দেখো, শুধুমাত্র প্লেইং ফুটবল বলো, তখন কিন্তু তোমার সম্পূর্ণ আনসারটা আসবে না। তোমরা বাংলাতে একটা পড়ে এসেছো যে একটা সার্থক বাক্যের যে অংশগুলো থাকে, যে জিনিসগুলো থাকে, যোগ্যতা থাকছে, অথবা সেটা শোনার জন্য আমাদের একটা চাহিদা থাকছে যে হ্যাঁ এরপরে কি আছে সেই জিনিসটা আমি জানবো। তো এই জিনিসগুলো এখানে কিন্তু কমপ্লিট হয় না। আকাঙ্ক্ষা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আসক্তি, এসব ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ফিল আপ করতে পারছি না। দ্যাটস ওয়াই এটা একটা সেন্টেন্স না, এটা ফ্রেজ। ফ্রেজ দিয়ে কিভাবে এটা ফ্রেজ? দেখো আমি আর একটা ওয়ার্ড বলেছি যে ফাংশনিং অ্যাজ এ সিঙ্গল পার্টস অফ স্পিচ। এখানে প্লেইং ফুটবল, হিম আমি অবজেক্ট বলছি, কিন্তু এখানে হিমের কি একটা অবস্থা বোঝাচ্ছে যে সে কি করছে? প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, এটা তার অবস্থা, তাই না? সে কি অবস্থায় এখন আছে। দ্যাটস ওয়াই এটা তোমার অ্যাক্ট করছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। এটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গিয়েছে? এরকম তোমরা কিছু ফ্রেজ পাবে। যদি আমি তোমার পার্টস অফ স্পিচ হিসেবে বলি, ফ্রেজগুলো আসবে নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বাল ফ্রেজ। এই ফ্রেজগুলোই তোমার এখানে ইউজ করা হবে। এছাড়াও কিছু ওয়ার্ডস আছে একসাথে বসে তোমার কি তৈরি করে? একটা ফ্রেজ তৈরি করে। তো আই থিঙ্ক ফ্রেজের বিষয়টা মোটামুটি তোমরা ক্লিয়ার হয়েছো। যদি এ রিলেটেড আরও কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে করতে পারবে।
ওকে, এখন যতটুকু প্রয়োজন তোমাদের করার জন্য আমি জাস্ট সেজন্যই আলোচনা করে নিলাম। এখন আসো তোমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয়টাতে, যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস। ইম্পর্টেন্ট ওয়ার্ডস অর ফ্রেজেস, এখানে আমি দেখো 10টা ওয়ার্ডস লিখে রেখেছি, তোমাদের দেখার জন্য সুবিধা করে দিচ্ছি। যে ফার্স্টে কি বলেছি, যে বি বর্ন অথবা ওয়াজ বর্ন, লেট অ্যালোন, এরপর হোয়াট ডাজ লুক লাইক, উড রেদার, হ্যাড রেদার, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, হ্যাভ টু অর হ্যাজ টু। আবার এই সাইডে আমি কী লিখেছি, অ্যাজ সুন অ্যাজ দেয়ার ইট। মাত্র 10টা আমি ওয়ার্ড লিখেছি, এই 10টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের ক্ষেত্রে তোমরা বলতে পারো যে ম্যাডাম হাজার হাজার ওয়ার্ডস আছে অথবা হাজার হাজার ফ্রেজ আছে, আমরা কোনটা পড়বো কোনটা বাদ দিব, আমরা কিভাবে এটা বুঝবো? তুমি যদি তোমার প্রিভিয়াস সালগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করো, মোটামুটি 40টার মতো ওয়ার্ড শিখলেই তোমাদের হয়ে যাবে। তার ভেতরে এই যে 10টা আমি ওয়ার্ড লিখেছি, এই 10টা ওয়ার্ড হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস। এগুলো অবশ্যই অবশ্যই তোমরা পাবে। এখন বলতে পারো যে ম্যাডাম আমরা তো 10টাই পাবো, এই 10টাই যদি পাই তাহলে কিভাবে হবে, তাই না? না, 10টার 10টাই এখান থেকে পাবে তা না, এমনটা না। এখান থেকে মিনিমাম তুমি 50% কমন পাবে। অর্থাৎ তুমি যদি এই ওয়ার্ডগুলোর ইউজ সঠিকভাবে শিখো, অবশ্যই অবশ্যই তোমরা 5টা ফিল আপ করতে পারবে মিনিমাম। এমনও হয় অনেক সময় যদি তোমাদের লাক ভালো হয়ে যায়, তখন এখান থেকে 8টা অথবা 10টাও তোমরা পেয়ে যেতে পারো। 10টার 10টাই পেয়ে গেলে অথবা 8টা পাবে, ঠিক আছে? এখন এই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। আর স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস জিনিসটা শুনে মনে হচ্ছে যে কী পরিমাণ স্পেশাল ব্যবহার, সেটা আমাদের আরও স্পেশালি শিখতে হবে, তা কিন্তু না। এটা যেহেতু অনেক বেশি ইজি একটা টপিক, তোমরা ইজিলি এটা শিখতে পারবে। চলো তাহলে আমরা ফার্স্টেই দেখে নিই কী কী ওয়ার্ডগুলো আমি লিখেছি, সেগুলোর অর্থ কী। অবশ্যই অবশ্যই অর্থ বোঝাটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি আবার ওয়ার্ডগুলো একটু বলে নিই, ওয়ার্ডগুলো তোমরা নোট করো। তোমরা স্ক্রিনশট নেওয়া অথবা তোমাদের দেখে রাখছি পরে আমরা করব, এই জিনিসগুলো করবে না। আমি এর আগের ক্লাসগুলোতেও বলেছি যে হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে, এগুলো লিখে ফেলবে। কারণ তোমরা যখন জিনিসগুলো লিখবে তোমাদের জিনিসগুলো আরও বেশি ভালো মতো মনে থাকবে। হতে পারে এটা ইজি জিনিস, হতে পারে এটা অনেক বেশি হার্ড। যে আমরা দুইটা জিনিস অ্যাভয়েড করি, একটা হচ্ছে ইজি আর একটা হার্ড। যে ম্যাডাম এটা তো ইজি জিনিস, এটা দেখলেই পারবো, এটা আমাদের আর পড়া লাগবে না, আমাদের লেখা লাগবে না। আর যেটা হার্ড সেটা তো আমরা ধরবই না, ওটা এমনিই বাদ যাক, ওটা এমনিই পারবো না, তাই না? কিন্তু এই জিনিসগুলোতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি। যে জিনিসটা ইজি সেটা যদি তুমি ভালো মতো করো, সেটা তোমাদের রেজাল্টের ক্ষেত্রে কাজে দিবে, যে হ্যাঁ তোমার রেজাল্ট তুমি ইজিলি ভালো করতে পারবে। এখন আসো আমি ওয়ার্ডগুলো আরেকবার বলি। ফার্স্টে বলেছি কি, বি বর্ন অথবা ওয়াজ বর্ন। সেকেন্ডে লিখেছি উড রেদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। দেন হোয়াট ডাজ লুক লাইক, আর অ্যাজ সুন অ্যাজ দেয়ার ইট। এখন এই ওয়ার্ডগুলোর সাথে এই ফ্রেজগুলোর সাথে আমরা কিন্তু অনেক আগে থেকেই পরিচিত, এগুলো আনকমন কোনো ওয়ার্ড আমাদের জন্য না, তাই না? হ্যাঁ, আর এগুলোই তোমরা পাবে। এই যে আমি ওয়াজ বর্ন কথাটি লিখেছি, বি বর্ন অথবা ওয়াজ বর্ন, তোমরা এক্সামের সময় যে জিনিসটা বলে দেই যে ভার্বের ক্ষেত্রে তোমাদের পরিবর্তন করতে হয়। যে রাইট ফর্ম অফ ভার্ব তুমি যখন করছো কিছু চেঞ্জ আমাদের করতে হচ্ছে, অথবা তোমরা অন্যান্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো যখন করো কিছুটা পরিবর্তন করা হয় ওয়ার্ডের ক্ষেত্রে। কিন্তু এখানেও তোমাদের বক্সে যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে সেই ওয়ার্ডগুলো দিয়েই তোমরা ফিল আপ করতে পারবে, এটার কোনো চেঞ্জ করার দরকার নেই। এটি আই থিঙ্ক তোমাদের জন্য একটা গুড নিউজ, যে এটাতে তোমাদের মাথা খাটানোর সেরকম পরিমাণ দরকার নেই। তোমরা জাস্ট যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দেখবে, বুঝবে কোন সেন্টেন্সে বসবে, জাস্ট সেটাকে সেখানে লিখে দিবে, এটুকুই। এখন আমি এগুলো ডিটেলসে যাই অর্থ অনুযায়ী। ফার্স্ট আমি লিখেছি বি বর্ন অথবা ওয়াজ বর্ন। এক্সামে তোমরা দেখবে বেশিরভাগ সময় এই ওয়াজ বর্নটাই লেখা থাকে। ওয়াজ বর্ন মানে জন্মেছিল, আমরা এটা জানি যে ওয়াজ বর্ন মানে কি, জন্মেছিল অথবা জন্মানো, তাই না? এখন এরপর আমি লিখেছি কি, উড রেদার। উড রেদার এবং হ্যাড বেটার এই দুইটা ইউজের ক্ষেত্রে তোমাদের একটু কনফিউশন থাকে।
যেহেতু জিনিস তোমরা এখন ইন্টারভিউ উঠেছো, তোমাদেরকে কনফিউজড করাই হচ্ছে তোমাদের কোশ্চেনের কাজ, যে হ্যাঁ কীভাবে সেটা একটু হার্ড করা যায়। এক্ষেত্রে তোমার এই দুইটা দিয়ে তোমাদের কনফিউশন তৈরি করা হবে, এজন্য আমি পাশাপাশি দুইটা লিখেছি। উড রেদার মানে হচ্ছে বরং ভালো, বরং ভালো। আর হ্যাড বেটার মানেও তোমার ভালো কিন্তু সব থেকে বেশি ভালো অথবা উচিত বোঝাতে ইউজ করা হয়। তারপর লেট অ্যালোন আমি বলেছি, অর্থাৎ লেট অ্যালোন মানে কি, যে চিন্তা করা যায় না এরকম, যে জিনিসটা তুমি চিন্তাই করতে পারছো না। এরপর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, দুইটাই মিনিং সেম, যে যেন। এরপর আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, সেটা বলা হয় অবশ্যই করতে হবে এমনটা বোঝাতে গেলে। এরপর হোয়াট ডাজ লুক লাইক, কি লিখেছি আমি, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক মানে হচ্ছে তোমার দেখতে কেমন সেটা, হোয়াট ডাজ লুক লাইক দিয়ে বোঝানো হয় দেখতে কেমন। তারপর অ্যাজ সুন অ্যাজ মানে অতি শীঘ্রই অথবা তাড়াতাড়ি। আর দেয়ার মানে জানো সেখানে, ইট মানে ইহা বা এটা। এখন ম্যাডাম এগুলোর মিনিং তো আমরা সবাই জানি, তাহলে সেন্টেন্সে কিভাবে এগুলো ব্যবহার করতে হয় চলো সেটা দেখে নিই। ফার্স্টেই বি বর্ন অথবা ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন ওয়ার্ডটা আমাদের যখন আমরা লিখি একটা সেন্টেন্সে, আমি ফার্স্টে একটা সেন্টেন্স লিখে নিচ্ছি, দেখো। আচ্ছা এটা নিচে লিখি, তোমরা মেবি দেখতে পারবে না। যে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, ইন্ডিয়া। এখানে আমি ওয়াজ বর্ন কথাটা উল্লেখ করেছি। এই যে ওয়াজ বর্ন, এই ওয়ার্ডটা অথবা স্পেশাল ইউজের ক্ষেত্রে এই গ্যাপটা তুমি অবশ্যই 80% টাইম অথবা 90% টাইমেই পাবে। তোমরা যতগুলো বোর্ড কোশ্চেন দেখবে, বোর্ড কোশ্চেনের 80% বোর্ড কোশ্চেনে ওয়াজ বর্ন কথাটি আছে, অর্থাৎ এটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এখন ওয়াজ বর্ন মানে কি, জন্মেছিল। জিনিসটার ক্ষেত্রে আমরা এটাকে নর্মালি সেন্টেন্সটা দেখতে অ্যাক্টিভ মনে হলো, আসলে কিন্তু প্যাসিভ। নিজে নিজে কিন্তু জন্মাতে পারে না, কেউ তাকে জন্ম দিয়েছেন, তাই না? তার মা তাকে জন্ম দিয়েছেন, এবং কোথায় সেটা, ইন চুরুলিয়া, ইন্ডিয়া, সেখানে উনি জন্মেছিলেন। দ্যাটস আমি এখানে ওয়াজ বর্ন লিখছি, এটা পাস্টে হয়ে গিয়েছে। তোমার এখানে ওয়াজ বর্নের সাথে বি বর্ন লেখার কারণ হলো, যদি তুমি অনেকজনের কথা বলো ওয়ার বর্ন কথাটা আসতে পারে, কিন্তু যদিও সেটা সেই পরিমাণ ব্যবহার হয় না। আর যদি বলো যে হ্যাঁ যদি চেঞ্জ করার ক্ষেত্রে আসলো যে আমাদের চেঞ্জ করে লিখতে হবে, তখন তোমরা বি বর্ন কথাটি পেতে পারো, কিন্তু নর্মালি ওয়াজ বর্ন কথাটি থাকে, সেখান থেকে তোমরা লিখবে। অর্থাৎ কোনো বিখ্যাত মানুষজন কোথায় জন্মেছিল, কখন জন্মেছিল, এসব জিনিসগুলো যখন আসে, এসব বিষয়গুলো যখন আসে, তখন তুমি ওয়াজ বর্ন কথাটি ব্যবহার করবে। ওকে, দেন সেকেন্ড ওয়ান, উড রেদার অ্যান্ড হ্যাড বেটার। আমি দুইটা একসাথে বলছি, উড রেদার অ্যান্ড হ্যাড বেটার। উড রেদার আর হ্যাড বেটারের ক্ষেত্রে তোমার একটা বললাম যে বরং ভালো, উড রেদার। আরেকটা, এটার পরিবর্তে আমি আরেকটা বললাম, থার্ড ওয়ান কি ছিল, হ্যাড বেটার। উড রেদার মানে বরং ভালো, আর এটা অবশ্যই করা উচিত। এখন দুইটা কাজ তোমাকে বলা হচ্ছে, যখন তুমি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাবে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডে, দেখবে দুইটা সেন্টেন্সের আনসারই কিন্তু তুমি এই দুইটার যে কোনো একটা দিয়ে করতে পারো, কিন্তু কোনটা কখন তুমি করবে সেটা নিয়ে কনফিউজড হয়ে যাবে, যে এখানেও তো আমি
একটা সেন্টেন্সে আমি উড রাদার বসালেও হবে, আবার ওই সেন্টেন্সে আবার তোমার কি হ্যাড বেটার বসালেও হবে। তাহলে আমাদের ভুল কেন হবে? হ্যাঁ, ইউজটা তুমি কখন করবা, কিভাবে করবা, সেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। দুইটা জায়গায় তুমি দুইটা শূন্যস্থান দিয়ে ফিল আপ করতে পারবে, আমি আবার বলছি, কিন্তু কোনটাতে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে দেখার বিষয়। যে সাপোজ এখন তুমি একটা পার্টি করছো, কিন্তু কালকে তোমার এক্সাম, তখন তোমার কি করা উচিত? যে তোমার বাসায় গিয়ে পড়াশোনা করা উচিত, তাই না? এরকমটা যদি বোঝানো হয় যেটা কিনা তোমার উচিত, সেক্ষেত্রে আমরা বলবো কি ইউ হ্যাড বেটার গো নাও, অথবা তোমার এখন ঘুমানো উচিত, যেহেতু সকালবেলায় তোমার অফিস আছে। আবার তুমি যদি এরকমটা বলো যে ইউ উড রাদার, যে কোনো কিছু একটা তোমার পছন্দ হচ্ছে না, সাপোজ একটা মুভি হচ্ছে, যে মুভিটা তোমার একেবারেই পছন্দ না, সেই মুভিটা তুমি বসে বসে দেখছো, কিন্তু সবাইকে বলছো যে ধুর আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, সেক্ষেত্রে তখন তোমার ফ্রেন্ডসরা তোমাকে সাজেশন করতে পারবে যে হ্যাঁ তাহলে বরং তুমি চলেই যাও, যে তোমার দেখার এটা দরকার নেই, আমরা একা একাই বসে মুভিটা দেখি। কিন্তু তারা ডিরেক্টলি বলবে না যে তুমি এখন চলে যাও, তোমাকে বের করে দিবে না, তারা তোমাকে সাজেস্ট করতে পারে, তাই না? যে হ্যাঁ তাহলে তুমি চলে যাও যদি না দেখতে চাও। অর্থাৎ অপশনাল হিসেবে যদি তোমার বলা হয়, তখন আমরা ইউজ করব উড রাদার। আর যেটা অপশন নেই, যেটা অবশ্যই হবে, এরকম কাজের জন্য তোমাকে আমি কোনো কিছু বলছি, তোমার কিছু করা উচিত, তখন আমি বলবো হ্যাড রাদার। ফর এক্সাম্পল, যে সাপোজ তোমার কোনো একটা ফ্রেন্ড তোমাদের সাথে দেখা করতে আসছে, তোমার তাকে পছন্দ না, সাথে অন্যান্য ফ্রেন্ডরাও আছে, এর আগে দেখা গেল যে তোমাদের কোনো ঝামেলা হলো, তখন তোমার ফ্রেন্ডরা তোমাকে বলতে পারে যে তুমি তাকে পছন্দ করো না, তাহলে তুমি বরং চলেই যাও, যেহেতু তোমার সেখানে কাজ নেই। যে যদি দুইটা ফ্রেন্ড একসাথে কোনো ইম্পর্টেন্ট একটা কাজে যায়, সেখানে তোমার দরকার নেই, সেক্ষেত্রে তুমি চলেও যেতে পারো, তাই না? এরকমটা যদি বোঝানো হয়, তখন সেটা হবে কি তোমার উড রাদার। আবার যেটা আমি বললাম যে তোমার এক্সাম আছে, ইউ ডোন্ট, এটা আমি চেঞ্জ করে লিখছি যে ইউ have your exam tomorrow, তখন তুমি বলবা you had rather had better যে তাহলে তোমার এখন চলে যাওয়া উচিত। বোঝা গিয়েছে এই দুইটা? এখন আর একটা আমি আলোচনা করে দিই আজকে, লেট অ্যালোন। আমি বলেছিলাম এর পরেরটা, তাই না? যে ফোর্থ ওয়ান ছিল কি লেট অ্যালোন। লেট অ্যালোন মানে কি আমরা জানি যে যেটা কিনা কখনোই সম্ভব না, এরকম কিছু কেউ যখন করতে চায়, তখন আমরা লেট অ্যালোনটা ইউজ করি। সাপোজ যে তোমাদের একটা ফ্রেন্ড আছে যে কিনা সারা জীবনেও দেখা যায় যে পড়তে বসে না, অনলি পরীক্ষার আগে পড়েই সে পরীক্ষা দিচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটা কাজ, যে আমরা পড়বো না, পরীক্ষার আগে আসলে তখন আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, আমরা পড়তে বসবো। তো এই জিনিসটা যদি বলা হয় যে সাপোজ একটা ম্যাচ চলছে, ওরকম সময় তোমরা বলছো কি যে আমার ফ্রেন্ড কোথায়, তখন সে আরেক ফ্রেন্ড তোমাকে বললো যে সে তো পড়ালেখা করছে, তো তখন তোমরা বলো যে আরে ও তো এমনি সময়ই পড়ে না, আবার খেলা চলতেছে এখন সে পড়তে বসছে। তো এই যে কথাটা বললা, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোনটা ইউজ করি। অথবা এরকম কেউ যে হ্যাঁ পড়াশোনা করছে না, সে ফেল করে, সে A+ পাবে, সেটা আমাদের চিন্তারই বিষয় না, তাই না? তখন আমরা কিভাবে বলবো?
যে হি ইজ আনএবল টু পাস লেট অ্যালোন গেটিং এ প্লাস, যে আবার এ প্লাস পাওয়া। ঠিক এভাবেই তোমাদের সেন্টেন্সগুলো থাকবে। যেহেতু তোমাদের এখন সময়টা কম, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব, বাকি যে ওয়ার্ডগুলো আমি লিখেছিলাম সেগুলো, এবং তার সাথে আরও কয়েকটা ওয়ার্ড নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। আই হোপ যদি এই ওয়ার্ডগুলো মিনিং তোমরা ভালো মতো বুঝে থাকতে পারো, তোমাদের জন্য স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসে 5 মার্কস পাওয়া কোনো ব্যাপারই না। তো অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং সেগুলোর ব্যবহারগুলো দেখবে। এটা পরবর্তীতে বাসায় বসে বসে পড়ার কোনো কিছুই নেই। যদি তুমি একবার দেখে বুঝতে পারো, সেটা তোমার সারা জীবনই মনে থাকার কথা। তাহলে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, আর সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।